এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, তো আমরা দেখছি ভারত বারবার পাকিস্তানকে একেবারে ব্যাকফুটে ফেলে দিচ্ছে, কিন্তু পাকিস্তান কোথায় কোথায় তাদের শিক্ষা? এদিকে অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়ছে, কার্যত ভিক্ষার বাটি হাতে নিয়ে তাদেরকে দাঁড়াতে হয়েছে। কিন্তু ওই যে একটা কথা বলে না, ভাঙবো তবু মচকাবো না, পাকিস্তানের তো সেই দশা। ঋতব্রতদা, অবশ্যই দেখো, এই মুহূর্তে জিও পলিটিক্সের সবচেয়ে চর্চিত বিষয়টি হচ্ছে যে এই বল নিয়ে, এই শক্তি নিয়ে কি করে ভারতের মতো অর্থাৎ গোটা পৃথিবীতে চতুর্থ সবচেয়ে বৃহত্তম আর্মির বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধে নামলো, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে ঘুরছে। আমরা কাল থেকে আজকে পর্যন্ত যদি দেখি একের পর এক ঘটনা, দেখো প্রথমে একটা জিনিস খুব পরিষ্কার, ভারত গণতান্ত্রিক দেশ, শান্তিকামী দেশ, এবং ভারত কারোর ভূমি বা অন্য কোনো দেশের ভূমিকে নিয়ে নেওয়ার জন্য কোনো যুদ্ধ আজ পর্যন্ত করেনি, এবারও করেনি। মূলত কিন্তু পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তারপর কি হয়েছে, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এবং এটা স্বয়ং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে একের পর এক আমরা জানি যে সন্ত্রাসবাদী বেছে বেছে সন্ত্রাসবাদী শিবিরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে। সুতরাং এই যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ, সেই যুদ্ধকে পাকিস্তান কি করলো, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এবং জিও পলিটিক্সে অর্থাৎ ভূ রাজনীতিতে এই কারণেই কিন্তু পাকিস্তান নিন্দিত। তাহলে পাকিস্তান করছে কেন? অনেকের মত পাকিস্তানের এই যুদ্ধ করার পেছনে তাদের একটা তো হিন্দু বিদ্বেষ, একটা তো তারা হিন্দু মুসলমান ভাগ করে ভেবেছিল ভারতবর্ষের মতো একটা বৃহত্তম দেশে, গণতন্ত্রের সবচেয়ে বৃহত্তম দেশে বোধহয় একটা দেশ ছড়াবে। কিন্তু আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা প্রত্যেকের একটাই পরিচয়, আমরা ভারতবাসী, সেটা ভারত একেবারে বিশ্বের সামনে পরিষ্কার তুলে ধরেছে। এবং যে কারণে আমরা জানি যে কর্নেল সোফিয়া কুরেশি এবং ভয়ামিকা সিং, উইং কমান্ডার ভয়ামিকা সিং, তাদেরকে হাজির করে ভারত দেখিয়ে দিয়েছে এবং এই বার্তাটা দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে পাকিস্তান যুদ্ধ করছে কেন? অনেকের মতে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ। একদিকে সিন্ধু প্রদেশ, অন্যদিকে আমরা জানি যে বালুচিস্তান, এবং বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ ইতিমধ্যেই তাদের চূড়ান্ত পর্যায়ে লড়াই দিচ্ছে, এবং অনেকেই মনে করে যে কার্যত বালুচিস্তান এখন স্বাধীন অবস্থায় চলে এসেছে এবং পাক সেনা সেখানে একেবারে ছত্রাকখান অবস্থা। আবার অন্যদিকে আভ্যন্তরীণ রাজনীতি যদি দেখি, এই যে যুদ্ধের আবহে আমাদের শাসকের সঙ্গে বিরোধীর অবস্থানটা কি? আমরা জানি লোকসভার বিরোধী দলনেতা এবং লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী সর্বতোভাবে বলেছে সরকারের প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে আছে। আসলে আমরা সবাই মিলে এই লড়াইটা লড়ছি, এটাই গণতান্ত্রিক পরিবেশ। অন্যদিকে এই মুহূর্তে পাকিস্তানের পরিবেশটা কি? সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বিশ্ববন্দিত ক্রিকেটারও বটে, তার উপর যৌন নির্যাতন হচ্ছে কারাগারে। আমরা কি দেখতে পাচ্ছি? বাংকারে লুকিয়ে যেতে হচ্ছে শাহবাজ শরীফকে। আমরা কি দেখতে পাচ্ছি? তাদের একাধিক এক্স হ্যান্ডেলে একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট হচ্ছে, আবার কিছুক্ষণ মধ্যেই তারা বলছে না ভেরিফাইড অ্যাকাউন্টগুলো নাকি সমস্ত কিছু কম্প্রোমাইজড হয়ে গিয়েছে, অর্থাৎ সেগুলো নাকি হ্যাক হচ্ছে। পুরো বিষয়টা এখন তালগোল পাকিয়ে গেছে পাকিস্তানের অভ্যন্তরে। এবং পাকিস্তানে এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে একদিকে আভ্যন্তরীণ গণ্ডগোল, এবং অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে এমন সমস্ত তারা ঘটনা ঘটিয়েছে যাতে জিও পলিটিক্সে বা ভূ রাজনীতিতেও সুবিধাজনক জায়গায় তারা নেই। এখন যে প্রশ্নটা তুমি করেছিলে, তাহলে পাকিস্তান এই লড়াইটা লড়ছে কেন? পাকিস্তান কিসের জন্য লড়ছে? যে দেশ দশকের পর দশক তাদের প্রতিরক্ষা মন্ত্রী তারা স্বীকার করছে দশকের পর দশক তারা সন্ত্রাসবাদের কার্যত চাষ করেছে, সন্ত্রাসবাদের আতুর ঘর। এবং আমি ওসামা বিন লাদেন আমরা জানি অ্যাবোটাটে ঠিক কতটা কাছাকাছি জায়গায়, অর্থাৎ সামরিক যে এয়ার বেস, তাদের যে মিলিটারি বেস ক্যাম্প রয়েছে তার খুব কাছাকাছি জায়গায় আত্মগোপন করেছিলেন, এবং এটা অস্বাভাবিক হওয়ার কিছু নেই, এটা এখন ওপেন সিক্রেট। পাকিস্তানের মূল জীবিকা হচ্ছে সন্ত্রাসবাদকে লালন পালন করা, এবং এই যুদ্ধ ঘটিয়ে যেহেতু আর্থিকভাবে IMF থেকে শুরু করে বিভিন্ন গ্লোবাল অর্গানাইজেশন অর্থাৎ যে সমস্ত বিশ্বজোড়া অর্গানাইজেশন আছে তার থেকে যে টাকা ঋণ নিয়েছে এবং বিভিন্ন খাতে ফান্ড নিয়েছে, তার হিসেব দেওয়ার যেমন সময় চলে এসেছে, তার পাশাপাশি
তার অর্থ সংকুলান ঘটেছে। সাধারণ পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা কি? আমরা কয়েক মাস আগেও দেখেছি গ্যাসের সিলিন্ডারের বদলে গ্যাস পলিথিনে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। সেখানে আজকে আমি একটু আগে শুনছিলাম, তুমিই বলছিলে যে সেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এবং আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। ঠিক এই রকম অবস্থায় অর্থ সংগ্রহের জন্য তারা যুদ্ধ এবং সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। দেশের উন্নয়ন নয়, দেশের শিল্প পরিকাঠামো নয়, শান্তিকামী একটি গণতান্ত্রিক সুস্থ পরিবেশ সেখানে নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যুদ্ধ করার অর্থই হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা। এবং পাকিস্তান যেটা সবসময় আশা করে এসেছিল যে এই যে টু নেশন থিওরি, অর্থাৎ জিন্নাহ, ধূর্ত জিন্নাহর 1940 সালের সেই বস্তা পচা থিওরিকে পুরনো মদ নতুন বোতলে ঢেলে তারা ভেবেছিল বোধহয় গোটা পৃথিবীতে মুসলিম ব্রাদারহুডকে জাগিয়ে তুলতে পারবে, ভেবেছিল বোধহয় তারা অর্থ পাবে, ভেবেছিল বোধহয় অন্যান্য শক্তিধর দেশ সৌদি আরবিয়া থেকে শুরু করে ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে তারা অর্থ তুলতে পারবে এবং সেই অর্থের সংস্থান করবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুতরাং তাদের উদ্দেশ্য ছিল হীন, উদ্দেশ্য ছিল সংকীর্ণ, এবং উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের পক্ষে এই যুদ্ধকে নিয়ে যাওয়া। এবং তারা ভেবেছিল যে সন্ত্রাসবাদের পক্ষে ভারতের সঙ্গে যুদ্ধ করে তারা অর্থ তুলতে পারবে, কিন্তু সেগুড়ে বালি একমাত্র তুর্কি ছাড়া। এবং এই সঙ্গে আমি বলে রাখি, তুর্কি কিন্তু সবারই হাত ধরে কিন্তু কাউকে সাহায্য করে না। এটা যারাই জিও পলিটিক্স একটু নেড়েচেড়ে দেখেছেন তারা সবাই জানে। সুতরাং কার্যত একঘরে হয়ে গিয়েছে পাকিস্তান। এবং যে বড় বড় কথা বলেছিল মুসলিম এবং হিন্দু এই ভাগাভাগির মধ্য দিয়ে, ভেবেছিল বহির্বিশ্ব থেকে বোধহয় একটা বিরাট অর্থ আসবে, এবং তাদের বোধহয় একটা গেম প্ল্যান ছিল যে ভারতবর্ষের ভেতরে বোধহয় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন প্রত্যেকে একসঙ্গে দাঁড়িয়ে সমবেত সুরে দাঁড়িয়ে যেরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবে তাতে হকচকিয়ে গিয়েছিল। অনেকে মনে করেন সেই জন্যে তাদের যে আসল যে কার্যসিদ্ধি হওয়ার ছিল তা তো হয়নি, বরং সর্বনাশ হলো তাদেরই। একদম তাই, সুলেখা। একদম।